আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটেই শেষ সমতলে বস্তুকণার গতি এবং শেষ সময়ে এর বাইরে তোমাকে আর কিছুই করতে হবে না। আমাদের প্রথম প্রশ্ন, নৌকার বেগ দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড এবং সোজাসুজি নদী পাড়ি দিতে পারে নৌকাটি, আর স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে নৌকার বেগ কত? নদী নৌকার বেগ তোমরা ফিজিক্সের ভেক্টরে অনেক পড়ে আসছো, আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। এবং এটা কিন্তু এই সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। সো নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ এবং নদীর প্রস্থ যদি ডি হয়, যদি যদি নৌকাটা ন্যূনতম দূরত্বে নদী পাড়ি দিতে চায়, সেক্ষেত্রে তাকে স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করতে হবে এবং আলফাটা হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউটা হচ্ছে স্রোতের বেগ, ভিটা হচ্ছে নৌকার বেগ, আর লব্ধি বেগ ডাব্লিউ হচ্ছে রুট ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এখানে কে বড় হবে? অবশ্যই নৌকার বেগ বড় হতেই হবে স্রোতের থেকে, না হলে তো নৌকা চালানোই যাবে না। তাহলে রুট ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আর সময়টা হচ্ছে টি ইকুয়াল ডি বাই ডাব্লিউ। এখানে তুমি ডিরেক্টলি লব্ধি বেগটা বসাই দিতে পারো। আর যদি তোমার কাছে আলফা জানা থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ডি বাই ভি সাইন আলফা, যে কোনো একটা ইউজ করলেই হবে। তারপরে আসি ন্যূনতম সময়ে নদী পাড়ি দিতে হলে তাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে এবং ন্যূনতম সময়টা হবে হচ্ছে ডি বাই ভি, যেখানে ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ। আমাদেরকে এখানে বলা হয়েছে যে নৌকাটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড বেগে সোজাসুজি নদী পাড়ি দিতে পারে। তার মানে এই 12 মিটার পার সেকেন্ড আলটিমেটলি হচ্ছে লব্ধি বেগ। তারপরে আসলাম হচ্ছে স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ কত সেটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব? লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল রুট নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার। সো লব্ধি বেগ স্কয়ার ইকুয়াল হচ্ছে নৌকার বেগ স্কয়ার মাইনাস স্রোতের বেগ স্কয়ার। এখান থেকে নৌকার বেগটা বের হয়ে যাবে, সেটা হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন এই টাইপটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াসলি বোর্ডে অনেকবার আসছে। সো দেখো, একটা বুলেট কোনো দেয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করতে পারে, এর বেগের 1/3 অংশ হারায়। বুলেটটি দেয়ালের ভিতরে আর কত দূর ঢুকবে? সো এটার জন্য আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে একটা বুলেট কোনো দেয়ালের ভিতর এস একক প্রবেশ করার পরে যদি তার বেগের 1/n অংশ হারায়, তাহলে বুলেট দেয়ালের ভিতরে আর কত দূর ঢুকবে? সেটা হচ্ছে s ইনটু n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। এখানে এসটা কি? এসটা হচ্ছে সে কত একক প্রবেশ করার পরে তার বেগটা হারাইছে। তাহলে এস হচ্ছে দেওয়া থাকবে তোমাকে কোশ্চেনে। এনটা কি? এনটা হচ্ছে তার বেগের 1/n অংশ যে হারায়, সেখান থেকে আমরা এনটা নিব। সো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি, তাহলে তোমাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে যে 3 ইঞ্চি ভেদ করতে, তার মানে এসটা হচ্ছে 3 ইঞ্চি, তার বেগের 1/3 অংশ হারায়, তাহলে 1/n ইকুয়াল যদি 1/3 হয়, n এর ভ্যালু হচ্ছে 3। এখন চলো অ্যাপ্লাই করে ফেলি ফর্মুলা, s ইনটু n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। তাহলে s হচ্ছে দেওয়া আছে 3 ইনটু n-1, n পাইলাম হচ্ছে আমরা এখান থেকে 3 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। তাহলে n3 বসাই দিলাম, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 12/5। সো তোমার আলটিমেটলি এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, s ইনটু n-1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2n-1। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, প্রাস টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এই যে সমতলে বস্তুকণার গতি, এটা আসলে ফিজিক্সের দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন বলা যায়। যেমন তোমার ভেক্টরের কিছু অংশ এখানে আছে, তারপরে তোমার গতিবিদ্যা, ফিজিক্সের যে গতিবিদ্যা আছে সেটার অনেকটাই আছে এই চ্যাপ্টারে। সো চলো আমরা দেখে ফেলি। একজন খেলোয়াড় পেনাল্টি শট করার জন্য 14 মিটার পার সেকেন্ড বেগে একটা বল শট করলেন, তার মানে নিক্ষেপণ বেগটা দেওয়া আছে সেটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড, এবং 10 মিটার দূরে কোনো রকমের বারের উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করলো ওই বলটা। তাহলে বল শট করার সময় প্রক্ষেপণ কোণ কত ছিল সেটা আমাকে বের করতে বলছে। তারপর আমি এখানে চিত্রটা এঁকে রাখছি। তোমাকে যেটা বলছে যে 10 মিটার, এই যে 10 মিটার দূরে কোনো রকমের বারের উপর দিয়ে আনুভূমিকভাবে অতিক্রম করলো। সো এটা মাথায় রাখবা সবসময়। আমরা জানি যে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বেগটা আনুভূমিক হয়ে যায়, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না, শুধুমাত্র আনুভূমিক উপাংশ থাকে। তাহলে এইখানে ধরো আমার আদি বেগটা হচ্ছে ইউ আর প্রক্ষেপণ কোণটা হচ্ছে আলফা, তাহলে এখানে শুধুমাত্র কোন বেগের কোন উপাংশটা থাকবে? আনুভূমিক উপাংশ, সেটা হচ্ছে ইউ কজ আলফা। আর উলম্ব উপাংশ যেটা ইউ সাইন আলফা মাইনাস জিটি, এটা কিন্তু এখানে কাজ করবে না। সো এটা বুঝে গেলাম যে এখন দেখো 10 মিটার দূরে, তার মানে সে যখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, বলটা যখন সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করতেছিল, তখন তার নিক্ষেপণ বিন্দু থেকে আনুভূমিক দূরত্ব ছিল হচ্ছে 10 মিটার। আর এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে সর্বোচ্চ উচ্চতায় যখন একটা বস্তু পৌঁছায়, তখন নিক্ষেপণ বিন্দু থেকে তার আনুভূমিক দূরত্ব এক্সটা হবে হচ্ছে আনুভূমিক পাল্লার অর্ধেক, তার মানে এক্স ইকুয়াল হচ্ছে r/2। আমি কথাটা আবারও বলি তোমাকে বোঝানোর জন্য। একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তখন নিক্ষেপণ বিন্দু থেকে তার আনুভূমিক দূরত্ব, নিক্ষেপণ বিন্দু থেকে তার অতিক্রান্ত আনুভূমিক দূরত্বটা হচ্ছে আনুভূমিক পাল্লার অর্ধেক। তাহলে আমরা আনুভূমিক পাল্লার ফর্মুলা জানি, r ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি, x ইকুয়াল r/2। সো r এর ফর্মুলাটা যদি এখানে বসাই দেই, আমরা পাচ্ছি কি u স্কয়ার sin 2 আলফা বাই 2g। এখান থেকে sin 2 আলফাটা বের করে ফেললাম, তাহলে আলফা ইকুয়াল আসছে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে অ্যানসারটা হচ্ছে 45 ডিগ্রি। আমাদের নেক্সট কোশ্চেন, একটা প্রক্ষেপের বৃহত্তম পাল্লা আনুভূমিক পাল্লার দ্বিগুণ হলে প্রক্ষেপণ কোণ কত? তাহলে এখন চলো আমরা দেখে ফেলি। এটা তো হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র, r ইকুয়াল ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। এখান থেকে আমি কখন বৃহত্তম পাল্লা পাবো? সো দেখো, এই sin 2 আলফা এটা যখন ম্যাক্সিমাম হবে, তখনই কিন্তু আমার পাল্লাটা ম্যাক্সিমাম হবে। এই sin 2 আলফা ম্যাক্সিমাম কখন হয়? আমরা জানি যে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে sin 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, মানে হচ্ছে 2 আলফা ইকুয়াল 90 ডিগ্রি, আলফা ইকুয়াল 45 ডিগ্রি। সো প্রক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয়, তখন আমরা কি পাবো? সর্বোচ্চ পাল্লা। তখন আমরা সর্বোচ্চ পাল্লা পাবো, এবং এই পাল্লার মানটা কত হবে? এটা তো 1 হয়ে যাচ্ছে, তার মানে r ম্যাক্স হচ্ছে ইউ স্কয়ার বাই জি। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা, সর্বোচ্চ পাল্লা হচ্ছে ইউ স্কয়ার বাই জি।
এখন তোমাকে বলছে এই যে বৃহত্তম পাল্লা বা সর্বোচ্চ পাল্লা হচ্ছে আনুভূমিক পাল্লার দ্বিগুণ, তাহলে সর্বোচ্চ পাল্লা হচ্ছে আনুভূমিক পাল্লার দ্বিগুণ। সেক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে যে কোনটা কত। এখন দেখো এই পর্যন্ত আসার পরে sin 2 আলফা ইকুয়াল হাফ। সো আমরা জানি সাইন কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ, প্রথম কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। সো আমরা পাচ্ছি 2 আলফা ইকুয়াল সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মানও হাফ, সাইন 150 ডিগ্রির মানও হাফ। তার মানে 2 আলফা ইকুয়াল কি লিখতে পারি 30 ডিগ্রি, 2 আলফা ইকুয়াল 150, তাহলে আলফার মান আমরা পাচ্ছি 15 ডিগ্রি আর 75 ডিগ্রি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাব। এখন দেখো প্রাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফর্মুলাগুলো খুব ভালোভাবে মনে রাখা। অনেক সময় দেখা যায় যে ডিরেক্ট এমসিকিউ চলে আসে, তোমার জাস্ট ফর্মুলাগুলো দিয়েই। এই যে দেখো আমরা এখন এটার ক্ষেত্রে সলভ করব। আমরা সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, দুইটাই স্কয়ার, দেখো ইউর উপর স্কয়ার সাইনের উপর স্কয়ার আর নিচে হচ্ছে 2g। আনুভূমিক পাল্লা একটু আগে দেখে আসলাম ইউ স্কয়ার সাইন 2 আলফা, সাইন 2 আলফা, এটা কেউ ভুল করবে না, সাইন 2 আলফা বাই জি। আর উড্ডয়নকাল টি হচ্ছে 2u সাইন আলফা বাই জি, উঠতে সময় লাগে ইউ সাইন আলফা বাই জি এবং আবার ভূপৃষ্ঠে ফিরে আসতে সময় লাগে হচ্ছে ইউ সাইন আলফা বাই জি। সো উড্ডয়নকাল বা ভ্রমণকালটা আমরা পাচ্ছি 2u সাইন আলফা বাই জি। এখন তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা বের করে ফেলি। আমার বেগ দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড এবং কোনটা দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। সো এই ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g এখানে বসাই দিলে আমরা এইচটা পাচ্ছি 1/8g, তার মানে এটা ঠিক আছে এক নাম্বারটা। আনুভূমিক পাল্লা পাচ্ছি হচ্ছে √3/2g, এটাও ঠিক আছে। আর বিচরণ কাল এখান থেকে পাচ্ছি 1/g, তাহলে 1 2 3 তিনটাই উত্তর। সো তোমরা এখান থেকে যেটা করবা জাস্ট ফর্মুলাগুলা কোনোভাবেই ভুল করা যাবে না। অনেক সময় এটা ভুল করি আমরা যে সাইন স্কয়ার আলফার জায়গায় শুধু সাইন আলফা রাখি, বাট এইটার ক্ষেত্রে দুইটাই স্কয়ার, এটা মাথায় রাখবা। আর এর ক্ষেত্রে সাইন 2 আলফা, শুধু আলফা না, সাইন 2 আলফা। ওকে, এরপরে আসি দেখো ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে একটা বস্তু কোণা নিক্ষেপ করা হলে ভূমির সাথে কত কোণে নিক্ষেপ করলে বস্তুটা সর্বাধিক দূরত্বে পড়বে, মানে আনুভূমিক পাল্লা হতে হবে সর্বোচ্চ বা বৃহত্তম আনুভূমিক পাল্লা। সেটার জন্য আমাদের কন্ডিশন কি ছিল আমরা একটু আগে দেখে আসলাম। নিক্ষেপণ কোণ বা প্রক্ষেপণ কোণটা যদি 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে আমরা সেখান থেকে সর্বোচ্চ পাল্লা বা বৃহত্তম পাল্লা পাবো। তাহলে আলফা কত হতে হবে 45 ডিগ্রি, আলফা হতে হবে 45 ডিগ্রি। এরপর আসি দেখো ভূমি হতে 3 মিটার পার সেকেন্ড আদিবেগে একটা বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা সর্বাধিক কত মিটার উপরে উঠবে, তার মানে সর্বাধিক উচ্চতা আমাকে বের করতে বলছে। সো সর্বাধিক উচ্চতার ফর্মুলা আমরা জানি h ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। সো এখান থেকে ইউ এর ভ্যালু যদি 3 মিটার বসায় দাও এখান থেকে তোমরা পাবা 9/2g। আরো একটা জিনিস মাথায় রাখবা, এই যে উড্ডয়নকাল বা ভ্রমণকাল সেটা কি t ইকুয়াল 2u/g। এরপর আসি স্থির অবস্থা থেকে সমতরণে চলমান একটা কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, পঞ্চম সেকেন্ডে কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাও খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবারই আসছে অলরেডি এই টপিকটা থেকে প্রশ্ন। সো দেখো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা হচ্ছে u প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখন আমাদের এই ফর্মুলা এখন আমাদের প্রশ্নে কি জানতে চাচ্ছে যে পঞ্চম সেকেন্ডে কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে পঞ্চম সেকেন্ডে আমরা বের করে তাহলে পঞ্চম সেকেন্ডে কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা জানার জন্য t ইকুয়াল হচ্ছে কত 5। আর ইউ তো বলেই দেওয়া আছে যে এটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, আমার এক্সট্রা করে এটা লাগবে, বাট এটা কিন্তু ডিরেক্টলি বলে দেওয়া নাই। তাহলে এটার জন্য আমার আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে স্থির অবস্থা থেকে সমতরণে চলমান একটা কণা 4 সেকেন্ডে 16 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি s ইকুয়াল ut প্লাস হাফ ইটি স্কয়ার, এখান থেকে এটা বের করে ফেললাম 2। সো এটা যদি এখানে বসাই দেই তাহলে হচ্ছে 9 মিটার। আমি আবারো বলি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের এই ফর্মুলাটা তোমরা একটু ভালোভাবে দেখে যাবা, u প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখন দেখো এটা আরো একটা এডিশনাল ইনফরমেশন তোমরা চাইলে মাথায় রাখতে পারো, m তম সেকেন্ডে sm এবং n তম সেকেন্ডে যদি sn দূরত্ব অতিক্রম করে তাহলে এটা আমরা কিভাবে বের করব। এটা খুব একটা আসে না, বাট চাইলে মাথায় রাখতে পারো। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা কণার উপরে 3 4 5 এই বেগ তিনটা ক্রিয়া করায় কণাটা সাম্যাবস্থায় আছে, ক্ষুদ্রতর বেগ দুইটার মধ্যবর্তী কোণ কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো এখন দেখো এই যে আমি চিত্রটা এখানে এঁকে রাখছি, 3 4 5 কাজ করতেছে একটা কণার উপরে, কিন্তু কণাটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় আছে মানে হচ্ছে তার উপরে লব্ধি বেগটা হচ্ছে 0। তাহলে দেখো 3 আর 4 এদের লব্ধি ধরলাম এই বরাবর কাজ করতেছে এবং তাদের লব্ধিটা যদি 5 হয় তাইলে দেখো কি হচ্ছে, এই বরাবর তাদের লব্ধি 5 এবং তার বিপরীত দিকে কাজ করতেছে 5, কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে সেই সাম্যাবস্থায় থাকার জন্য এই যে 3 আর 4 বা ক্ষুদ্রতর যে দুইটা বেগ আছে তাদের লব্ধি হইতে হবে কি বড় বেগটার সমান, তাদের লব্ধি হতে হবে বড় বেগটার সমান এবং দিক হতে হবে ঠিক তার উল্টা দিকে। লব্ধির দিক হবে যেদিকে বড় বলটা কাজ করতেছে ঠিক তার উল্টা দিকে। সো এখন আমরা চলো এটা অ্যাপ্লাই করে ফেলি। লব্ধির বেগ তো আমরা বুঝে গেলাম, যেটা 5ই হবে। তার মানে 5 স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 টু 3 ইনটু 4 cos আলফা। এখান থেকে আলফাটা আমরা বের করে ফেলবো 90 ডিগ্রি। আর এটা আরো একভাবে বোঝার উপায় আছে, দেখো 3 4 5 এরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। এই যে 3 আর 4 এই দুইটাকে স্কয়ার করে যোগ করে দেখো, দেখবা 5 পাবা। সো এখন আমরা একটু খেয়াল করি, এই যে সমকোণী ত্রিভুজের দুইটা ক্ষুদ্রতম বাহু লম্ব আর ভূমি তাদের মধ্যবর্তী কোণটা কিন্তু সবসময় হচ্ছে 90 ডিগ্রি। সো যাদের বুদ্ধি আছে তারা কিন্তু দেখে এটা অ্যান্সার করে দিতে পারবা, যেহেতু 3 4 5 সমকোণী ত্রিভুজের তিনটা বাহু এবং সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতর দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই। দুইটা নৌকা 3 একক এবং 4 একক বেগে পরস্পর বিপরীত দিকে চলছে, তাহলে প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ, তার মানে একটা যদি হয় হচ্ছে আমার +3 আরেকটা হবে হচ্ছে -4, কারণ তাদের দিক হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে আমরা আপেক্ষিক বেগটা বের করে ফেলি। প্রথম নৌকার সাপেক্ষে দ্বিতীয় নৌকার আপেক্ষিক বেগ, দ্যাট মিন্স v2 - v1। তাহলে v2 কত সেটা হচ্ছে -4 - 3।
সো এখান থেকে আমরা পেয়ে গেলাম -7 এবং আমরা শুধু মানটা নিব, মানটা আসতেছে হচ্ছে 7। যেহেতু দিকটা মাইনাস আসছে তার মানে এটা আলটিমেটলি বোঝাচ্ছে যে প্রথম নৌকার বিপরীত দিকে। আচ্ছা, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এক্স এবং ওয়াই দুইটা বাস সমান্তরাল দুইটা রাস্তা বরাবর একই দিকে যথাক্রমে 20 কিলোমিটার/আওয়ার আর 10 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তাহলে ওয়াই বাসের সাপেক্ষে এক্স বাসের আপেক্ষিক বেগ কত? vx - vy। এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এগুলা খুবই ইজি ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসে, সো আমরা ভুল করবো না ইনশাআল্লাহ। এখন চলো আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। একজন সাঁতারু স্রোতের বেগে দ্বিগুণ বেগে সাঁতার দিয়ে একটা নদীর যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছালো। মানে তোমরা এই ম্যাথ ফিজিক্সে অনেকবার পড়ছো, সেটা না পারার মতো কিছুই না। তাহলে কোনটা কত ছিল? যাত্রাপথের যাত্রাবিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে। তাহলে আমরা ফর্মুলা জানি, সেটা কি? যাত্রাবিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে আমরা ফর্মুলা জানি যে কোন কোণে যাত্রা করতে হবে স্রোতের সাথে, সেটা হচ্ছে আলফা। এই আলফাটার মান হচ্ছে cos ইনভার্স মাইনাস u/v। ইউটা হচ্ছে স্রোত, ভিটা হচ্ছে নৌকা। তাহলে এখান থেকে আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এরপর আসি, একটা কোনো ভি বেগে নিক্ষিপ্ত হলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। এক্ষেত্রে প্রক্ষেপণ কোণ কত? আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে tan আলফা = 4h/r। এখন তোমাকে বলছে যে আনুভূমিক পাল্লাটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে এই r সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তাহলে r = 4h বসাই দাও, এখান থেকে আলফা আসতেছে হচ্ছে 45 ডিগ্রি। সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। একই আদিবেগে আনুভূমিকের সাথে যথাক্রমে 15 ডিগ্রি এবং 75 ডিগ্রি কোণে দুইটা বস্তু প্রক্ষিপ্ত হলেও বস্তুদের আনুভূমিক পাল্লা যথাক্রমে r1 এবং r2 হলে নিচের কোনটা সত্য? সেটা খুব ভালোভাবে মাথায় রাখবা। একই বেগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ধরো একটা বস্তু আলফা কোণে প্রক্ষিপ্ত হয়েছে এবং আরেকটা বস্তু 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে প্রক্ষিপ্ত হয়েছে, তাহলে তাদের এই দুইটার আনুভূমিক পাল্লা হচ্ছে সমান হবে। একটার যদি আলফা হয় আর আরেকটার যদি 90 ডিগ্রি মাইনাস আলফা হয় প্রক্ষেপণ কোণ, তাহলে তাদের আনুভূমিক পাল্লা হচ্ছে সমান হবে। দেখো, একটার হচ্ছে 15 ডিগ্রি, আরেকটার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে 75 ডিগ্রিকে তো আমরা 90 মাইনাস 15 লিখতে পারি। সো তাদের ক্ষেত্রে কি হবে? r1 = r2। এরপর আসি, একটা শূন্য কূপে একটা পাথর খণ্ড ফেললে তা 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছালে কূপের গভীরতা কত মিটার হয়? তার মানে আমাদের হচ্ছে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করব জাস্ট, তাহলে হয়ে যাবে h = ut + ½ gt²। যেহেতু স্থির ছিল সে পড়ার আগে, তার মানে u হচ্ছে 0, এখান থেকে আমরা h পেয়ে যাব 78.4 মিটার। সো তাহলে বস্তুকণার গতির জন্য তোমার এই ম্যাথগুলাই এনাফ। জাস্ট নদী নৌকার পার্টটা একটু ভালোভাবে দেখবা এবং প্রাসের পার্টটা একটু ভালোভাবে দেখবা, তাহলে এই চ্যাপ্টার থেকে যা ম্যাথ আসবে সবই পারবা ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। একদমই ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, কোনো স্ট্রেস নিবা না। সো সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।